আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বেসিক ইংলিশ বলতে আসলে কি বোঝায়? বেসিক ইংলিশের সিলেবাস কি? অর্থাৎ ইংলিশের বেসিক ভালো করতে হলে তোমাকে কোন কোন টপিক জানতে হবে বা শিখতে হবে, কিভাবে বেসিক ইংলিশ শেখা শুরু করতে হবে, এই ভিডিওতে এই সব কিছু একদম হাতে কলমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো যে বেসিক ইংলিশ বলতে আসলে কি বোঝায়। তোমার লক্ষ্য যদি হয় স্পোকেন ইংলিশ শেখা, আইএলস, জিআরই, জিম্যাট, বিসিএস, ব্যাংক জব, আইবিএ, যেটাই হোক না কেন, তুমি যখনই দেখবে যে এই জিনিসগুলোর বা এই লক্ষ্যগুলো, এই বিষয়গুলোকে টার্গেট করে তুমি প্রস্তুতি নিতে যাবে, দেখবে যে এই বেসিক ইংলিশের টার্মটা তোমার কাছে চলে আসবে। অর্থাৎ তোমার বড় ভাই বা শিক্ষক এরা কিন্তু বলবে যে আসলে তোমার ইংলিশের বেসিক কেমন। যদি ইংলিশের বেসিক ভালো হয় তাহলে প্রস্তুতি তোমার জন্য অনেক সহজ হবে, আর যদি বেসিক খারাপ হয় তাহলে প্রস্তুতি তোমার জন্য একটু কঠিন হবে। অর্থাৎ তোমাকে একদম শূন্য থেকে শুরু করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে জানিই না যে ওই বেসিক ইংলিশ বলতে আসলে কি বোঝায়। অর্থাৎ বেসিক ইংলিশটা আসলে কি, আমি কিভাবে বুঝবো যে আমার বেসিক ভালো নাকি খারাপ। তো চলো প্রথমে আমরা এটা জেনে নেই। প্রথমে আমরা একটু বইয়ের ভাষায় অর্থাৎ কেতাবি ভাষায় দেখবো যে বেসিক ইংলিশ জিনিসটা আসলে কি। তোমরা এখানে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বেসিক ইংলিশ হলো ইংরেজি ভাষার মৌলিক শব্দভাণ্ডার, ব্যাকরণ ও বাক্য গঠনের সহজ নিয়মগুলোর সমন্বিত রূপ, যা দৈনন্দিন যোগাযোগ ও সাধারণ লেখালেখির জন্য প্রয়োজন হয়। আমি নিশ্চিত যে কথাটি তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে গেল, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের মানে মূল বিষয়টা আমরা কিন্তু আসলে বুঝিনি, একটু ডেফিনেশন টাইপের হয়ে গেল। তো চলো আমি আরও সহজ ভাষায় একদম সোজা কথায় তোমাকে আমি বলে দিচ্ছি যে বেসিক ইংলিশ মূলত এই যে তিনটা জিনিস তুমি এখানে দেখতে পাচ্ছ, এই তিনটা বিষয়ের সমন্বিত রূপটাই হচ্ছে বেসিক ইংলিশ। তোমাকে আমি আরও বিস্তারিত সহজ করে বুঝাই। দেখো যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নেসেসারি ভোক্যাবুলারি, অর্থাৎ প্রয়োজনীয় ইংরেজি শব্দসমূহ। অর্থাৎ বেসিক ইংলিশের যে প্রথম যেই জিনিসটা রয়েছে সেটা হলো যে তোমাকে প্রয়োজনীয় কিছু ইংরেজি শব্দ জানতে হবে, যেই শব্দগুলো জানলে তোমার ইংরেজি বলা বা ইংরেজি লেখা, পড়ে বোঝা অথবা শুনে বোঝার ক্ষেত্রে তোমার জন্য সহায়ক হবে। এবং এরপর যেটা লাগবে যে শুধু ভোক্যাব বা ওয়ার্ডস জানলেই হবে না, তোমাকে কিছুটা বেসিক গ্রামার জানতে হবে। কীরকম বেসিক গ্রামার? এই ধরো ইংরেজি বাক্য তৈরির যে মৌলিক ধারণা রয়েছে সেই ধারণাটি তোমার থাকতে হবে। অর্থাৎ তুমি জানো ছোট ছোট ইংরেজি বাক্য নিজে থেকে তৈরি করতে পারো, বা কিছুটা তুমি লিখতে পারো বা পড়ে বুঝতে পারো। এই যে মানে ইংলিশ বাক্য বা ইংরেজি কথা কিভাবে তৈরি হয় সেই বেসিক কনসেপ্টটা তোমার থাকতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো প্রনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড চয়েস। অর্থাৎ এই যে তুমি কিছু ওয়ার্ডস জানো, কিছুটা বেসিক গ্রামার জানো, তুমি যেন এই যে ওয়ার্ডস বা ইংরেজি বাক্যগুলো একটু সঠিক উচ্চারণে পড়তে পারো, বা কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে সেই ধারণাটা যেন তোমার থাকে। তো এই তিনটা জিনিসের একটা কম্বাইন্ড যে প্যাকেজ, এটাকেই মূলত বলে হচ্ছে তোমার বেসিক ইংলিশ। এখন এরপরেও কিন্তু তোমার কাছে আসলে প্রশ্ন থেকেই যায় যে আমি কিভাবে বুঝবো যে আমি প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলো জানি, বা আমি কিভাবে বুঝবো যে ইংরেজি বাক্য তৈরির যে মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট সেটা আমার আছে, অথবা আমি কিভাবে বুঝবো যে আমার উচ্চারণ ঠিক আছে বা আমি শব্দ চয়ন সম্বন্ধে সম্যক ধারণা রাখি। তো এটার জন্য আমি তোমাকে আরও সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যে তুমি কিভাবে আসলে বুঝবে তোমার বেসিক কেমন। এই যে আমরা বললাম যে নেসেসারি ভোক্যাবুলারি, বেসিক গ্রামার অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স মেকিং, এরপর হচ্ছে প্রনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড চয়েস। তুমি এগুলো কিভাবে বুঝবে যে আমার এগুলো ঠিক আছে কিনা? তুমি দেখো এখানে 4টা প্রশ্ন তুমি নিজেকে করো, 4টা প্রশ্ন। দেখো প্রথমেই তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি এটা পারো কিনা, যে সাধারণ মানের ইংরেজি বাক্য তৈরি করতে পারা। তুমি সাধারণ মানের যে ইংরেজি বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে তুমি তৈরি করতে পারো কিনা, নিজেকে তুমি একটু প্রশ্ন করো। এই যেমন ধরো আমি ভাত খাই, সে স্কুলে যাই, বা ভাত খেয়ে আমি স্কুলে যাই, তারা আসছে, আমরা যাচ্ছি। হ্যাঁ, এই যে সাধারণ মানের যে ইংরেজি বাক্যগুলো রয়েছে তুমি এগুলো আসলে তৈরি করতে পারো কিনা, এই প্রশ্নটা প্রথমে তুমি তোমাকে করো। এরপরে হচ্ছে যে ইংরেজিতে লেখা কোনো টেক্সট পড়ে তুমি বুঝতে পারো কিনা। এই যে বিশেষ করে তুমি যদি 6-7-এর স্টুডেন্ট হও, 8-9-এর স্টুডেন্ট হও, অনার্সের স্টুডেন্ট হও, মাস্টার্সের স্টুডেন্ট হও, তোমার লেভেলের একটা টেক্সট তুমি পড়ো, তুমি ইংলিশে লেখা একটা রিডিং তুমি পড়ো,
পড়ে দেখো যে আসলে তুমি সেটা বুঝতে পারো কিনা। তোমাকে 100% বুঝতে হবে এরকম না, তুমি যদি 60-70%ও বুঝো, এতে বোঝা যায় যে না তোমার ইংলিশের বেসিক ভালো আছে, তাই না? তো এই জিনিসটা তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে তুমি সাধারণ মানের ইংরেজি বাক্য তৈরি করতে পারো কিনা, ইংরেজিতে লেখা কোনো টেক্সট পড়ে বুঝতে পারো কিনা, এবং ইংরেজিতে পরিচিত কোনো টপিকে তুমি বানিয়ে লিখতে পারো কিনা। অর্থাৎ পরিচিত একটা নন টপিক, যেই টপিকটা খুবই কমন, এমন একটা টপিক সম্বন্ধে তুমি 5 থেকে 10 লাইন লিখতে পারো কিনা, এইটা তুমি নিজেকে একটু প্রশ্ন করো। এবং প্রয়োজনীয় কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা এবং উচ্চারণ করতে পারো কিনা। অর্থাৎ যেটা ভোকাবুলারি, আমি যেটা একটু আগেই বললাম যে তুমি কিছু প্রয়োজনীয় ওয়ার্ডস আসলে জানো কিনা, অথবা তুমি সেগুলোর উচ্চারণ করতে পারো কিনা, এইগুলো তুমি একটু নিজেকে প্রশ্ন করো। যে এই 4টা জিনিস যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ আমার ইংলিশের বেসিক অনেক ভালো আছে। আর যদি না থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমার ইংলিশের বেসিক অর্থাৎ নেসেসারি যে ভোকাবুলারি, প্রয়োজনীয় ইংলিশ ওয়ার্ডস, এইগুলো আমার জানায় ঘাটতি আছে, বা বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স মেকিংয়ে আমার ঘাটতি আছে। অথবা তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি ইংলিশ তো লিখতেও পারি না, আমি ইংরেজি বাক্য তৈরি করতে পারি না, আবার ইংলিশে লেখা টেক্সট পড়েও বুঝি না। তাহলে বোঝা যাবে যে তোমার বেসিক ভালো নাই, অর্থাৎ তুমি ইংলিশে অনেক দুর্বল রয়েছো। তো এই জন্য মনে রাখবে যে এই 4টা জিনিসের, এই যে 1, 2, 3, 4, এই 4টা জিনিস আমি বললাম, তোমার যদি এটা ভয়াবহ রকমের খারাপ হয়ে থাকে যে না আমি এটা একদমই পারি না, তাহলে মনে রাখবে যে তোমার ইংলিশের বেসিক বলতে আসলে কিছুই নেই। আর যদি মনে করো যে না আমি মোটামুটি এইগুলো পারি, তাহলে বুঝবে যে হ্যাঁ তোমার বেসিক মোটামুটি লেভেলে আছে। আর যদি মনে করো যে না আমি এগুলো একদম হ্যাঁ ঠিকঠাক যেভাবে আমি বললাম তুমি সেভাবে পারো, তার মানে তোমার ইংলিশের বেসিক অনেক ভালো রয়েছে। এখন তোমার বেসিক যদি ভালো না থাকে, সেক্ষেত্রে করণীয় কি? তোমার হতাশ হওয়ার একদম কোনো কারণ নেই। আমি একটু পরেই তোমাকে আমি দেখাবো যে কিভাবে তুমি তোমার বেসিক ভালো না হলে, তুমি ইংলিশে অনেক দুর্বল হলে, কিভাবে তুমি তোমার ইংলিশ বেসিক ভালো করবে, এবং ইংলিশের কোন কোন টপিকগুলো শিখলে বা জানলে তোমার ইংলিশের বেসিক ভালো হয়ে যাবে। সুতরাং তুমি পুরো এই যে বেসিক ইংলিশের যে লেকচারগুলো, এটা পুরো প্যাকেজটাই তুমি দেখতে থাকো। আমরা এবার বেসিক ইংলিশের সিলেবাস কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই যে তোমার যদি ইংলিশের বেসিক ভালো না হয়ে থাকে, অথবা বেসিক ভালো হয়ে থাকে, তুমি কিন্তু আসলে তোমার মনে প্রশ্ন থেকে যায় যে আসলে কোন কোন লেসন, কোন কোন টপিক, হ্যাঁ কোন কোন ইংলিশের কি কি জিনিস জানলে আমি বুঝতে পারবো যে আমার ইংলিশের বেসিক ভালো, বা আমি ইংলিশের বেসিক অনেক দুর্বল, তাহলে আমি কি কি শিখলে আমার বেসিকটা ভালো হবে। তো এটার জন্য আমি তোমাকে আজকে এই বেসিক ইংলিশের সিলেবাস নিয়ে একদম হাতে কলমে আমি তোমাকে দেখিয়ে দিব যে এই টপিকগুলো জানলে তোমার বেসিক ইংলিশটা অনেক ভালো হবে। তবে তার আগে তোমাকে আমি একটা মজার বিষয় বলি, আমি দীর্ঘ প্রায় 14 বছর ধরে ইংরেজি শেখাই, স্পোকেন, রাইটিং, ফোনেটিক্স, আইএলটিএস, এই ধরনের কোর্সগুলো আমি করিয়ে থাকি। একাডেমিক ইংলিশও আমি পড়িয়েছি অসংখ্য হাজার হাজার স্টুডেন্টসকে। তো আমার প্রায় 14 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি একদম শর্টকাট মাত্র 9টি লেসনের একটা ছোট্ট সিলেবাস বানিয়েছি, যে তুমি যদি এই 9টা লেসন ভালো করে জানো, একদম ছোট ছোট লেসন, তাহলে তোমার সারা জীবনের ইংলিশের ঘাটতি পূরণ হয়ে যাবে। অর্থাৎ তোমার ইংলিশের বেসিকের জন্য যা যা লাগবে এই 9টা লেসনই যথেষ্ট। তো সেই 9টা লেসনই আমি আজকে তোমাকে এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো প্রথমে আমরা এক নজরে শুধু দেখে নিব যে কি কি টপিক আমাদের জানতে হবে, এই 9টা টপিক কি, আর এরপর এই টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কি, যে এখানে রয়েছে পার্সন অ্যান্ড ফর্মস অফ পার্সন, এটা তোমাকে জানতে হবে। আমরা কিন্তু একটু পরেই বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। এরপর হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্স অফ ভার্ব জানতে হবে, পার্সন সেটিংস জানতে হবে, এরপরে তোমাকে জানতে হবে কন্ট্রাকশনস ইন স্পিকিং, এরপরে জানতে হবে কনজুগেশন অফ ভার্বস, তারপর ফাইনালি সিচুয়েশন বেসড সেন্টেন্স মেকিং, এটা তোমাকে ভালোভাবে জানতে হবে। এবং এরপরে তোমার যেটি রয়েছে সেটা হলো নেগেটিভ সেন্টেন্স মেকিং, কোয়েশ্চেন মেকিং অ্যান্ড প্র্যাকটিক্যাল ইউসেজ অফ প্রিপোজিশন। এই যে 9টা লেসন তোমাকে আমি যেই 9টা লেসন দেখালাম, প্রথম থেকে আবার একটু খেয়াল করো যে এই 3টা লেসন, এই 3টা এবং ফাইনালি এই 3টা, অর্থাৎ এই 9টা লেসন যদি তুমি শিখে ফেলতে পারো, জেনে ফেলতে পারো, তোমার ইংলিশের বেসিক কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তোমার সারা জীবনের ইংলিশের ঘাটতি পূরণ হয়ে যাবে মাত্র এই 9টা লেসন শিখতে পারলে। ঠিক আছে, তো চলো এই 9টা লেসনের পাশাপাশি তোমাকে আরও বেসিক স্ট্রং করার জন্য আরও কিছু বিষয় তোমাকে জানতে হবে। সেগুলো কি, যেমন তোমাকে জানতে হবে বেসিক রিডিং স্কিল ডেভেলপ করার জন্য
কি জানতে হয় বা কিভাবে তুমি বেসিক রিডিং স্কিল ডেভেলপ করবে, অর্থাৎ ইংলিশ পড়ে যেন তুমি তৃপ্তি মতো বুঝতে পারো। বেসিক লিসনিং স্কিল, ইংরেজি শুনে যেন তুমি একদম তৃপ্তি নিয়ে বুঝতে পারো যে কি বলা হচ্ছে। বেসিক রাইটিং স্কিল তুমি কিভাবে ডেভেলপ করবে, অর্থাৎ তুমি যেন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো। এবং বেসিক স্পিকিং স্কিল, তুমি যেন এই যে লেখা শুনে বোঝা, পড়ে বোঝার পাশাপাশি ইংলিশ কীভাবে বলতে পারো সেটারও কিছু টেকনিক তোমাকে জানতে হবে। অ্যান্ড ফাইনালি তোমাকে নেসেসারি ভোক্যাবুলারি, সেটা তো জানতেই হবে। অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন, তোমাকে সঠিক উচ্চারণ জানতে হবে। তোমাকে ব্রিটিশ আমেরিকান হওয়ার প্রয়োজন নেই, তবে অ্যাটলিস্ট তোমাকে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডের উচ্চারণ তোমাকে শিখতে হবে। তো এই হলো বেসিক ইংলিশের একদম শর্টকাট সিলেবাস। এখন আমরা বেসিক ইংলিশের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটু আগে যেই 9টা টপিক আমরা দেখলাম, এগুলো মূলত আমি নামটা বলে দিয়েছি। তুমি যদি এই অংশটুকু দেখো তাহলে বুঝবে যে হ্যাঁ, এই বেসিক ইংলিশের অনেক কিছু তুমি আগে থেকেই জানো। তো চলো, প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে তোমাকে পার্সন অ্যান্ড ফর্মস অফ পার্সন জানতে হবে। তো এই পার্সন মানে কি, দেখো পার্সন অ্যান্ড ফর্মস অফ পার্সন হলো একদম সহজ। যেমন এই যে যেমন আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, এই ধরনের এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। অথবা যে আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমারটা, মাইসেলফ মানে আমি। দেখেছো? তো এই যে পার্সন এবং পার্সনের যে বিভিন্ন ফর্ম, হ্যাঁ, এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, ডাবল পজিটিভ অথবা রিফ্লেক্সিভ, এই জিনিসগুলোই তোমাকে জানতে হবে। এটাই হচ্ছে তোমার পার্সন অ্যান্ড ফর্মস অফ পার্সন। এবং এই যে ছোট্ট দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি, এগুলো জানলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় যে লেসনটি তোমাকে জানতে হবে সেটা হলো ভার্ব অ্যান্ড টেন্স অফ ভার্ব। অর্থাৎ তোমাকে পুরো এই যে আমরা যেমন 12টা টেন্স শিখি, এরকম টেন্স শিখতে হবে না, তোমাকে একটা টেন্সের বেসিক কনসেপ্টটা তোমার কি থাকতে হবে। ঠিক আছে? ঠিক যেমন এই চার্টে দেখবে যে am is আর প্রেজেন্ট টেন্স, was আর পাস্ট টেন্স, উইল বি ফিউচার টেন্স, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, উইল হ্যাভ ফিউচার। তো এই যে বেসিক একদম ছোট এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এরপরে তোমাকে জানতে হবে পার্সন সেটিং। হ্যাঁ, তো এই পার্সন সেটিং এই লেসনগুলো আমার তৈরি করা, যার কারণে ইউনিক এগুলোর নাম রয়েছে। তবে এইটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ এই যে আই পার্সনগুলো রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, আয়ের সাথে কি এম হবে না ইজ হবে না আর হবে, এই বেসিক কনসেপ্টগুলো তোমার জানা থাকতে হবে। এটা হচ্ছে তোমার তৃতীয় লেসন। অ্যান্ড চতুর্থ যে লেসনটি রয়েছে সেটা হলো কন্ট্রাকশনস ইন স্পিকিং। আমরা জানি যে স্পিকিংয়ে অর্থাৎ ইংলিশে কথা বলার ক্ষেত্রে এই যে শর্ট ফর্ম যেগুলো, যে আই অ্যাম হয়ে যায় আম, উইয়া, ইউয়া, হিস, শিজ, দেয়া, ইটস, আইভ, উইভ, হ্যাঁ, এই যে শর্ট ফর্মগুলো, অথবা এই যে ডোন্ট, হ্যাঁ, ডোন্ট, ডাজন্ট, ঠিক আছে, এই যে শর্ট ফর্মগুলো, এইগুলো তোমাকে ভালো করে জানতে হবে, কন্ট্রাকশনসগুলো জানতে হবে। অ্যান্ড ফাইনালি তোমাকে পঞ্চম যে লেসনটি রয়েছে সেটা হলো কনজুগেশন অফ ভার্ব। এটা যদি আমি আরও সহজ করে বলি একদম সোজা বাংলায়, সেটা হলো এই যে তোমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করো, এটাই আসলে কনজুগেশন অফ ভার্ব। যেমন গো হচ্ছে প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট, হ্যাঁ, আর গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরপরে এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, ভার্বের সাথে যে আইএনজি যুক্ত ফর্ম, এটা জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এরপরে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যে এস বা ইয়েস যুক্ত হয় সেটা। অর্থাৎ এই যে গো ভার্বটির যে পরিবর্তন, ওয়েন্ট, গন, গোয়িং, হ্যাঁ, অথবা এস বা ইয়েস যুক্ত ফর্ম, এই পরিবর্তনগুলোকেই মূলত বলে কনজুগেশন অফ ভার্বস। তুমি যতই রুলস ফর্মুলা শিখো, এই কনজুগেশন অফ ভার্বস তোমাকে জানতেই হবে, এই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, এই ফর্মগুলো, কনজুগেশনগুলো। তো এইটা হচ্ছে আমাদের পঞ্চম লেসন, পঞ্চম বেসিক। এবং এই বেসিক প্রথম পাঁচটি হচ্ছে খুবই ফান্ডামেন্টাল জিনিস। এরপরে যে ষষ্ঠ লেসন থেকে তোমাকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস শিখতে হবে, সেটা হলো যে সিচুয়েশন বেসড সেন্টেন্স মেকিং। আমাদের দেশে মূলত আমরা টেন্স বেসড বাক্য তৈরি করা শিখি। এই যেমন ধরো আমি ভাত খাই সেই স্কুলে যাই, এরকম, হ্যাঁ, বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, গঠন প্রণালী শিখে এইটার যত বাক্য আছে সেটা আমরা তৈরি করা শিখলাম। এইভাবে আমরা শিখি। আসলে কিন্তু এভাবে শেখা যায় না। আমরা ইংলিশে কথা বলি বা লিখি বিভিন্ন প্রেক্ষাপটে, আমরা বিভিন্ন প্রেক্ষাপটে কথা বলি, আমরা কিন্তু বিভিন্ন টেন্সে কথা বলি না। এই জন্য টেন্স নয়, তোমাকে সিচুয়েশন বেসড বাক্য তৈরি করা জানতে হবে। এবং সপ্তম যে লেসনটি রয়েছে সেটা হলো নেগেটিভ সেন্টেন্স মেকিং। অর্থাৎ তুমি সিচুয়েশন বেসড যে বাক্য তৈরি করা শিখলে এই বাক্যগুলোকে কীভাবে নেগেটিভ বানাতে হয়, না বোধক বাক্য বানাতে হয়, সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবং অষ্টম যে লেসনটি রয়েছে সেটা হলো কি, যে কোয়েশ্চেন মেকিং, অর্থাৎ তোমাকে প্রশ্ন তৈরি করা জানতে হবে। তুমি প্রথমে শিখিয়েছো সিচুয়েশন বেসড সেন্টেন্স মেকিং, এরপরে তুমি শিখলে কীভাবে এগুলোকে নেগেটিভ করতে হয়। এখন তোমাকে শিখতে হবে এগুলোকে কীভাবে
ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ প্রশ্ন বানাইতে হয়। এটা কিন্তু খুবই ভাইটাল একটা লেসন, এগুলো তোমাকে জানতেই হবে। আমি এই যে 8টি লেসন বললাম, এগুলো না জানলে চলবেই না, ঠিক আছে? এগুলো তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। অ্যান্ড ফাইনালি যে 9টি লেসনের বেসিক আমি তোমাকে বলেছি, সেটা হলো যে প্র্যাকটিক্যাল ইউসেজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে তোমাকে ইংরেজি খণ্ডবাক্য তৈরি করা জানতে হবে। এই যে যেমন এখানে আমি 3টা পার্টে মূলত আমার কোর্সে আমি এই যে এগুলো শিখিয়ে থাকি। অর্থাৎ প্রিপোজিশন দিয়ে মানুষ অনেকেই বলে যে টেন্স ইজ দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আসলে এটা সঠিক কথা নয়। প্রিপোজিশন ইজ দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে যে ইংরেজি ভাষার 80% কথা বা বাক্য বা খণ্ডবাক্য যাই বলো, সোজা কথা 80% ইংলিশ হচ্ছে প্রিপোজিশনের ব্যবহারের উপর নির্ভর করে, আর বাকি 20% হচ্ছে সাবজেক্ট, ভার্ব, টেন্স বা যে অন্যান্য গ্রামার রয়েছে সেগুলো। তো এই জন্য তোমাকে প্র্যাকটিক্যাল ইউসেজ অফ প্রিপোজিশন জানতে হবে। তোমাকে রুল শিখলে হবে না। তুমি শিখলে যে হ্যাঁ দিকে প্রতি বোঝালে টু বসে, এরকম এই ধরনের রাবিশ জিনিস শিখলে কিন্তু তোমাকে হবে না। তোমাকে প্র্যাকটিক্যালি প্রিপোজিশন দিয়ে কীভাবে ইংরেজি কথা বানাইতে হয়, বাক্য বানাইতে হয়, সেইগুলো তোমাকে শিখতে হবে। তো এই 9টা লেসন কিন্তু তোমার কি বেসিকের একদম বিস্তারিত, এইগুলো তোমাকে জানতে হবে। এবং এইগুলোই যদি তুমি জানো তাহলে কিন্তু তোমার কি হবে, ইংলিশের বেসিক অনেক ভালো হয়ে যাবে। এবং আমি আরও কিছু বেসিক জিনিস দেখাই, যে বেসিক রিডিং স্কিল। অর্থাৎ তোমার এখানে এই যে তুমি যখন এই 9টা বেসিক লেসন জানবে, এরপরে তোমাকে বেসিক রিডিং স্কিল ডেভেলপ করার জন্য কিছু তোমাকে কাজ করতে হবে। অর্থাৎ যেমন কীভাবে আমরা কিন্তু বাংলাদেশে যেটা করি যে আমরা পুরো বাক্য একসাথে তৈরি করা শিখি এবং পুরো বাক্য একসাথে পড়ে অর্থ বোঝার চেষ্টা করি, বাট ইংলিশে এরকম করা যাবে না। তোমাকে হচ্ছে খণ্ড খণ্ড করে ভেঙে ভেঙে বাক্য তৈরি করা বা পড়ে বোঝা শিখতে হবে। তো এই জিনিসগুলো করতে গেলে কিন্তু কিছু কৌশল রয়েছে। যেমন তোমাকে যদি আমি বলি যে হ্যাঁ তোমাকে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করে তৈরি করতে হবে, কিন্তু কতটুকু অংশ একসাথে পড়বা, কোথায় ভাঙবা, কোথায় খণ্ড করবা, এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। তো এটা তোমাকে জানতে হবে যে ইংলিশ ভেঙে পড়বো, ঠিক আছে, আমি ভেঙে ভেঙে পড়বো, আমি খণ্ড খণ্ড করে পড়বো, কিন্তু কতটুকু অংশ আমি খণ্ড খণ্ড করে পড়বো, এই জিনিসটা কিন্তু জানে না। আর তার মানে হচ্ছে আরেকটা জিনিস হলো যে কতটুকু অংশ একসাথে পড়বে, এটা তো আছেই। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ টেক্সট। ঠিক আছে, তুমি ইংলিশের যে টেক্সট এটা কিভাবে পড়ে বুঝবা তৃপ্তিমতো, এইটার কিছু কৌশল রয়েছে। তো এই টেকনিকগুলো তোমাকে জানতে হবে। শুধু রিডিংয়ের নয়, তোমার লিসনিংয়েরও। অর্থাৎ এই যে আমরা ইংলিশ শুনে বোঝার ক্ষেত্রেও বিদেশিরা যখন ইংলিশ বলে, এদের কথা শুনে কিন্তু আমরা তৃপ্তিমতো বুঝি না। তো তুমি এদের কথা শুনে কীভাবে বুঝবে, এটার জন্য কিন্তু তোমাকে বেশ কিছু জিনিস জানতে হবে। যেমন আমি যদি একটু সংক্ষেপে বলি, যেমন তোমাকে জানতে হবে প্রবলেম লেটার্স। অর্থাৎ এই যে আমরা অনেক ইংলিশ লেটার ABCD যেগুলো, এগুলো আমরা কিন্তু ভুল উচ্চারণ করি, সেগুলো তোমাকে সঠিক উচ্চারণ করতে হবে। এরপরে সাউন্ডস শিখতে হবে তোমাকে। হ্যাঁ, ইংলিশে 44টা সাউন্ডস রয়েছে, এর মধ্যে মিনিমাম 7টা সাউন্ডস তোমাকে জানতেই হবে। 7টা সাউন্ডসের সঠিক উচ্চারণ তোমাকে জানতেই হবে। এরপরে হচ্ছে তোমাকে শিখতে হবে যে অ্যাসপারেশন আছে, অ্যাসপারেশন অর্থাৎ এই যে ফ ঠ খ, এইগুলো কীভাবে উচ্চারণ করতে হয়, ফ ঠ খ, হ্যাঁ, এইগুলো তোমাকে জানতে হবে। এরপরে তোমাকে আরও কিছু রুলস রয়েছে, যেমন TD উচ্চারণ হয় কোথায়, এই যে টি এবং ডি শব্দের শেষে অনেক সময় এগুলো উচ্চারণ হয় না, আবার এগুলো অনেক সময় টির উচ্চারণ চ হয়, ডির উচ্চারণ জয়ের মতো হয়, আবার অনেক ক্ষেত্রে TD বাদ গিয়ে একটা ধাক্কার মতো দিতে হয়, যেটাকে গ্লোটাল স্টপ বলে। তো এরকম 5 থেকে 7টা, 5 থেকে 6টা বেসিক জিনিস রয়েছে, বেসিক টার্ম রয়েছে, খুবই সহজ এগুলো। তো এই জিনিসগুলো জানলে তোমার ইংলিশ লিসনিংয়ের মানে ইংলিশ শুনে বোঝার ক্ষেত্রে অনেক বেশি তোমার এটা কাজে দিবে। এতে করে তোমার আইএলস থেকে শুরু করে বিদেশিদের সাথে কমিউনিকেশন অনেক বেশি সহজ হয়ে যাবে। লিসনিংয়ের পাশাপাশি তোমাকে কিন্তু কিছু রাইটিংয়েরও বেসিক স্কিল রয়েছে, সেগুলো তোমাকে জানতে হবে। এবং কিছু বেসিক স্পিকিং স্কিলও রয়েছে, যে তুমি এই 9টা লেসন যে আমি বেসিক শিখালাম বা দেখালাম, যেগুলো ধরো তুমি কোনোভাবে কোথাও থেকে শিখে নিলে, ঠিক আছে, তো এইগুলো তুমি শিখে আসলে কি শিখলেই সব পারবে না, তুমি এগুলো জানলেও কিন্তু ইংলিশে কথা বলতে পারবে না। তো স্পিকিংয়ের জন্য কিন্তু কিছু প্র্যাকটিস রয়েছে, কিছু কৌশল রয়েছে যে কীভাবে তুমি ইংলিশে কথা বলবে। যেমন আমি ইংলিশের জন্য আমি কিন্তু কিছু মেথড শেখাই। যেমন আমি শেখা হচ্ছে ইনফো মেথড শেখাই, যে কীভাবে ইনফো মেথডে যে তুমি ইংলিশ জানো কিন্তু বলতে পারো না, এই জিনিসগুলো ভিতর থেকে মুখে নিয়ে আসতে হয়, এটা আমি সেখানে শেখাই। আবার আমি শেখাই ডেয়ার মেথড, যে ডেয়ার মেথডে কীভাবে ইংলিশে নিজে নিজে কথা বলা যায়, অনর্গল কথা বলা যায়, এই জিনিসগুলো কিন্তু আমি শেখাই। তো এরকম স্পিকিংয়ের বেশ কিছু টেকনিক রয়েছে। আমি মূলত 21 ডেজের একটা প্র্যাকটিস দিয়ে থাকি আমার স্টুডেন্টসদের,
যে 21 দিন কারো যদি ইংলিশের বেসিক ভালো থাকে, সে যদি টানা 21 দিন আমার দেখানো পদ্ধতিতে ইংলিশ চর্চা করে, তবে অবশ্যই সে ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হবে। তো এই যে তোমার আমি বেসিক জিনিসগুলো দেখালাম, এই জিনিসগুলো কিন্তু তোমাকে আসলে জানতে হবে। আর ফাইনালি তোমাকে তো নেসেসারি ভোকাবুলারি এগুলোও কিন্তু তোমাকে জানতে হবে। এখন অনেকেই বুঝতে পারে না যে আচ্ছা আমার বেসিক ভালো, ঠিক আছে, আমার তো সমস্যা নাই, বাট আমি একদম জিরো, তাহলে আমি কতগুলো ওয়ার্ডস আমাকে জানতে হবে। এক্ষেত্রে আমি সংক্ষেপে তোমাকে বলি, যেমন আমি মনে করি যে তুমি 5 থেকে 600 অ্যাকশন ভার্বস তোমাকে শিখতে হবে, তোমাকে 200-র মতো অ্যাডজেক্টিভ শিখতে হবে। এরপরে তুমি যদি 300-র মতো নাউন শিখো, হ্যাঁ, তো নাউন শিখে থাকো, এইগুলো থাকলে, অথবা তুমি 100-র মতো যদি অ্যাডভার্বস শিখো, এগুলো শিখলে কিন্তু কি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমার কোর্সে আমি স্টুডেন্টদের এভাবে করেই তৈরি করি, ঠিক আছে। আর ফাইনালি তুমি দেখো হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন। আমি কিন্তু আবারও বলেছি যে উই আর নন নেটিভ স্পিকার্স অফ ইংলিশ, অ্যান্ড অ্যাজ এ নন নেটিভ স্পিকার ইউ ওয়ন্ট হ্যাভ টু বি আ ব্রিটিশ অর আমেরিকান। তোমাকে ব্রিটিশ আমেরিকান হওয়ার প্রয়োজন নেই, তোমাকে অ্যাটলিস্ট একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডে ইংলিশ উচ্চারণটা তোমার থাকতে হবে। এটাই হচ্ছে কাজ তোমার। ব্রিটিশ, হ্যাঁ, খ বলে ব্রিটিশ আমেরিকান হইতে হবে এরকম কিন্তু নয়। তো যাই হোক, তাহলে এই যে আমি যে জিনিসগুলো তোমাকে দেখালাম, এগুলোই কিন্তু মূলত তোমার বেসিক ইংলিশের পুরো সিলেবাস। বাট মেইন যে জিনিসটা সেটা হলো তোমার ওই যে 9টা লেসন, যেই 9টা লেসন আমি তোমাকে 1 থেকে দেখালাম। তোমরা যারা ইংলিশে অনেক বেশি দুর্বল, তোমরা কিভাবে একদম বেসিক থেকে ইংলিশ শেখা শুরু করবে সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো একদম হাতে কলমে। তোমরা মূলত 3টি উপায়ে তোমাদের ইংলিশের বেসিক শেখা শুরু করতে পারো, অর্থাৎ একদম শূন্য থেকে ইংরেজি শেখা তুমি শুরু করতে পারো। প্রথমত তুমি বই পড়ে তোমার ইংলিশ জার্নি শুরু করতে পারো। এরপর হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস দেখে তুমি তোমার ইংলিশ শেখার জার্নি শুরু করতে পারো, অথবা কোনো শিক্ষকের কাছে বা কোনো কোচিং সেন্টারের পেইড ব্যাচে, অর্থাৎ কোনো কোর্সে যুক্ত হয়েও তুমি চাইলে তোমার ইংলিশ শেখার জার্নিটা শুরু করতে পারো। তো আমি সবচাইতে বেশি গুরুত্ব দিই হচ্ছে বই পড়ায়, যে কোনো পেইড ব্যাচ বা কোনো কোর্স বা ইউটিউবের ফ্রি ক্লাস বা ফেসবুকের ফ্রি ক্লাস নয়। তোমাকে যেটা করতে হবে সেটা হলো সরাসরি একদম বই পড়ে ইংলিশ শেখা শুরু করতে হবে। আমার কাছে এই বই পড়াটাই হচ্ছে একদম বেস্ট চয়েস বলে আমি মনে করি। তো বই পড়ে আসলে কিভাবে তুমি ইংলিশ শেখা শুরু করবে সেটা আমি তোমাকে এখন বলবো। তো দেখো, আমি তার আগে একটা বিষয় বলে নেই যে অনেকেই আমাদের বাংলাদেশের স্টুডেন্টসরা যেই ভুলটা করে থাকে সেটা হলো যে তারা যখন সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি এই একটা স্কিল শেখা শুরু করব, হোক সেটা স্পোকেন ইংলিশ বা বেসিক ইংলিশ বা আইএলস, যে কোনো কিছু, তারা কি করে যে হুট করে একটা কোর্সে ভর্তি হয়ে যায়। এরপরে দেখা যায় যে সে অনলাইন হোক আর অফলাইন হোক, কোর্সে ভর্তি হওয়ার পরে সে কি করে, সে আর রেগুলার ক্লাস করে না। 3-4টা ক্লাস করার পরেই সে হচ্ছে হাল ছেড়ে দেয়। দেখা যায় সে আর ক্লাসে জয়েন করছে না, ক্লাসের মতো ক্লাস হয়ে যাচ্ছে। এতে করে যেটা হয় যে সে ক্লাস ঠিকই করলো না, বাট ওই কোর্সের জন্য তাকে কিন্তু পেমেন্ট করতে হয়েছে, তাই না? তো এই জন্য নিজেকে, আমি মনে করি যে নিজেকে টেস্ট করার জন্য হলেও তোমাকে যেটা করতে হবে, তোমাকে বই পড়ে ইংলিশ শেখা শুরু করতে হবে। অর্থাৎ তুমি প্রথমেই যেটা করবে যে তুমি যেই স্কিলটা শিখতে চাও, তুমি যদি ইংলিশ শিখতে চাও তাহলে ইংলিশের একটা ভালো বই, অথবা তুমি যদি যে কোনো মানে ডিজিটাল মার্কেটিং শিখতে চাও বা যাই শিখতে চাও, আমি মনে করি যে সেই রিলেটেড একটা ভালো বই তুমি 300 বা 400 টাকা দিয়ে তুমি কিনে নিবে, এবং এই বইটা কিনে নিজেকে তুমি যাচাই করবে যে আমি আগামী 15 দিন অথবা 1 মাসে আমি কি করব, এই বইটা শেষ করব। তুমি হচ্ছে নিজেকে টেস্ট বেসিসে এটা করবে। তুমি যদি দেখো যে না আমি 1 মাসে এই যে বইটা আমি কিনলাম ইংরেজি শেখার বা অন্য যে কোনো স্কিল শেখার, হ্যাঁ, বা অন্য যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের, যে না আমি এই বিষয়টা শিখতে চাই এবং আমি বই কিনেছি এবং আমি 15 দিন, যে দিন 2 ঘন্টা বা 3 ঘন্টা এভাবে করে আমি পড়েছি। তো এটা তুমি আগে কি করো, নিজেকে একটু টেস্ট করো। যদি দেখো যে না আমি খুবই ভালো, যে আমি 15 দিন বা 1 মাস ধরে আমার পড়াশোনা খুবই ভালো হচ্ছে, আমি অনেক ভালো শিখেছি, বা এই বইটা আমি শেষ করে ফেলেছি, তাহলে বুঝবে যে না আমি কোর্স করে বা আমি অন্য যে কোনোভাবে আমি এই স্কিলটা অর্জন করতে পারবো, আমি ইংলিশ শিখতে পারবো। যদি তোমার টার্গেট হয় ইংলিশ শেখা, তুমি তাহলে কি করবে, যে প্রথমেই হলো একটা 300 বা 400 টাকা দিয়ে একটা বই কিনবে। এরপর এই বইটা আগামী 15 দিন বা 1 মাসে শেষ করার একটা নতুন মিশন তুমি শুরু করবে। তুমি যদি দেখো যে না আমি বইটা একদম
শেষ করে ফেলেছি বা আশানুরূপভাবে আমি বইটা পড়ে শেষ করতে পেরেছি, তাহলে তুমি কি করবে? তুমি ইংলিশ কোর্সে ভর্তি হও বা আরও বই কেনো বা অন্য যে কোনোভাবে ইউটিউবে ফ্রি ক্লাস দেখে বা ফ্রি কোর্স দেখে ইংলিশ শেখা শুরু করো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারবে। তবে প্রথম যেটা করতে হবে অবশ্যই সেটা হলো যে কোনো রকম এই যে 5-7 হাজার টাকা দিয়ে কোর্সে ভর্তি না হয়ে আগে একটা বই কিনবে এবং সেই বইটা পড়া শুরু করবে, শেষ করতে হবে তোমাকে। আমি দেখেছি অসংখ্য স্টুডেন্টস যে বই কিনে কিন্তু সে বইটা ফেলে রাখে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি জীবনে কম বই কিনেছো? তুমি কি আসলে বলো যে একটা বই তুমি কি মনোযোগ দিয়ে পড়ে শেষ করতে পেরেছো? তুমি নিজে একটু চিন্তা করে দেখো। তো এই জন্য তুমি দেখো যে তুমি যদি 15 দিন একটা বই রুটিন করে রেগুলার বেসিসে পড়েই শেষ করতে না পারো, তাহলে তুমি কিভাবে একটা সার্টেন টাইমে নির্দিষ্ট একটা সময়ে তুমি একটা ব্যাচে যুক্ত হয়ে কোর্সে ভর্তি হয়ে তুমি ক্লাস করে সেটা শিখতে পারবে বা ক্লাসের বাইরে আরও প্র্যাকটিস করতে পারবে? তুমি কিন্তু পারবে না। তো এই জন্য আমি মনে করি যে বই পড়াটা হচ্ছে বেস্ট ওয়ে টু স্টার্ট লার্নিং সামথিং। তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট লার্নিং আ নিউ স্কিল, then what you have to do at the very beginning, just go to a library or bookshop and buy a book related to your skill. তোমার স্কিল রিলেটেড একটা কি করো, বই কিনো এবং স্টার্ট রিডিং দ্যাট পার্টিকুলার বুক। সেই বইটা পড়া শুরু করো। আশা করি যে ওই বইটা যদি তুমি শেষ করতে পারো তাহলে তুমি বুঝবে যে না, আমি যেই লক্ষ্য নিয়ে আমি আগাচ্ছি সেটা আমি কি করতে পারবো, সেখানে পৌঁছতে পারবো। এরপর তুমি অ্যাডভান্স আরও বই কেনো, আরও বই কেনো, অথবা তুমি কোর্সে কি হও, এনরোলড হও, অথবা তুমি ইউটিউবে ফ্রি ক্লাস দেখে রুটিন করে রেগুলার বেসিসে ক্লাস করে তুমি সেই স্কিলটা শেখা শুরু করো। তো এই জন্য আমার ফার্স্ট অপশন বা একমাত্র অপশন আমি মনে করি তুমি শুরু করবে হচ্ছে বই দিয়ে। কখনোই তুমি এই যে কোর্সে বা একদম একটা চটকদার বিজ্ঞাপনে ইমপ্রেসড হয়ে তুমি হুজুগে একটা কোর্সে ভর্তি হয়ে গেলা, 2-3টা ক্লাস পরে দেখা যাচ্ছে যে তুমি আর কিছুই শিখতে পারছো না, বা শিখতে পারলেও তুমি রেগুলার বেসিসে ক্লাসই আসলে করতে পারছো না। তো এই জন্য আমি মনে করি বই পড়ো। যদি বই পড়ে শেষ করতে নাও পারো, অথবা তোমার 200-300 টাকা কী হবে, লস যাবে। লস কি? বইটা তোমার বাসায় থেকে গেল, তোমার কাজে না লাগলে তোমার ছোট ভাইয়ের লাগবে বা বোনের লাগবে বা তোমার নিকটস্থ কারো লাগবে, তাই না? অথবা তুমি নিজেই চাইলে পরে যে কোনো এক সময় এটা দিয়ে শুরু করতে পারবে। তো এই জন্য অবশ্যই মনে রাখবে, প্রথমে হচ্ছে তোমাকে একটা বা 2টা বই দিয়ে শুরু করতে হবে। এখন তোমরা অনেকেই আমাকে আবার প্রশ্ন করবে যে ভাইয়া, ইংলিশ শেখা একদম বেসিক থেকে যদি ইংলিশ শেখা শুরু করতে চাই তাহলে কোন বই কিনবো, তাই না? এটা কিন্তু একটা প্রশ্ন, যে বাজারে তো হাজার হাজার বই, যে মনে হয় সেই একটা বই লিখে মার্কেটে ছেড়ে দিচ্ছে, সবার বই, বেস্ট সেলিং, রকমারি বেস্ট সেলিং, এই সেই। আসলে বেশিরভাগ বই হচ্ছে কি বলবো, যে দ্যাটস অল রাবিশ, এগুলো হচ্ছে আবর্জনায় ভরা। তো তুমি কাদের বই পড়বে সেটা আমি বলে দিচ্ছি, যে কোন বই দিয়ে তুমি তোমার ইংলিশের বেসিক শেখা শুরু করবে, ঠিক আছে? তো যারা তোমরা আমাকে পছন্দ করো বা আমার ক্লাস দেখো, আশা করি তোমরা আমার উপর আস্থা রাখবে এবং এই বইগুলো দিয়েই তুমি শুরু করবে। তো দেখো, আমার একদম পছন্দ আমার পছন্দ হচ্ছে, তুমি যদি বই পড়ে শুরু করতে চাও তবে এই দুইটি বই দিয়ে তুমি শুরু করতে পারো। তো দেখো, প্রথম যে বইটি তুমি অবশ্যই কিনবে সেটা হলো সাইফুরস পাসপোর্ট টু গ্রামার। দেখো, আমি কিন্তু সাইফুরসের এখন লেকচারারও না, বা সাইফুরসের কোনো এজেন্ট না, পেইড এজেন্ট না। তাহলে আমি কেন সাইফুরসের বই তোমাকে পড়তে বলছি? কারণ আমি তো বাংলাদেশে যত জনপ্রিয় লেখক আছে, প্রায় লেখকের বই আমার কাছে আছে এবং সেই বইগুলো কিন্তু আমি পড়ি, তাই না? আমি যেহেতু টিচার, আমি 13-14 বছর ধরে ইংলিশ শেখাই। আমি মার্কেটে আপডেট থাকার জন্য যে কারো বই, আমি অনেক বাজে লেখকেরও বই কিনেছি, দেখা গেল যে কিছুই শিখতে পারি নাই বা একদম বাজে তথ্যে ভরা, কিন্তু আমি বই কিনি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলি যে বাংলাদেশে ইংলিশ শেখার জগতে সাইফুর রহমান খান, সাইফুরসের যিনি ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, আমি মনে করি সাইফুর রহমান খানই হচ্ছে শেষ কথা ইংলিশ শেখার জগতে। তো ওনার সব বই কিন্তু আমি তোমাকে পড়তে বলবো না, ওনার অসংখ্য বই রয়েছে। তুমি একদম বেসিক থেকে, জিরো থেকে যদি ইংলিশ শেখা শুরু করতে চাও, তুমি যেটা করবে যে তুমি পাসপোর্ট টু গ্রামার নামে একটি বই রয়েছে, এই বইটি দিয়ে তুমি তোমার ইংলিশ শেখা শুরু করবে। তুমি যেটা করবে, এখনই তুমি রকমারিতে বা সাইফুরসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই বইটি অর্ডার করো। আমি মনে করি যে দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট বুক ইন ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তুমি যদি ইংলিশ শিখতে চাও, এটা তোমার জীবনের বেস্ট বই হবে। তো এই জন্য তুমি সাইফুরস পাসপোর্ট টু গ্রামার, যদি এখানে গ্রামার লেখা, অনেকে ভাববে যে মনে হয় গ্রামারের রুলস দিয়ে বোঝায় না। এই বইটা হচ্ছে ভোক্যাব বেসড। তুমি দেখো, এই যে বইয়ের মলাট, এই বইটা মূলত
আচ্ছা দেখো, তুমি বইয়ের কাভারটা দেখো যে বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার, ভোক্যাব বেসড, ভোক্যাবুলারি ভিত্তিক, সব পরীক্ষার জন্য বা ইংলিশ শেখার জন্য। সোজা কথা যে তুমি ইংলিশ শেখার জন্য, ইংলিশের বেসিক ডেভেলপ করার জন্য তুমি হচ্ছে এই বইটা দিয়ে কি করবা, শুরু করবা। এই একটা বইয়ে যথেষ্ট, তুমি এইটা আগে শেষ করো। তুমি প্রথমে জাস্ট টেস্ট ইউর সেলফ যে তুমি এটার সাথে লেগে থাকতে পারো নাকি পারো না। তুমি এই বইটা, শুধু একটা বই কিনে তুমি শুরু করো, এই বইটা কিনে শেষ করো। তারপর তুমি আমাকে নক দাও আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা টেলিগ্রামে অথবা আমার ফেসবুকের যে কোনো জায়গায়। আমি তোমাকে বলে দিব যে এরপর তুমি কি বই পড়বে। এই বইটা হচ্ছে তোমাকে একদম শূন্য থেকে বেসিক ডেভেলপ করার জন্য একদম, আমি মনে করি যে যে নট দ্য বেস্ট বুক ইন বাংলাদেশ, দিস ইজ দ্য বেস্ট বুক অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য, ইংরেজি শেখা শুরু করার জন্য এইটা হচ্ছে বেস্ট বই। আচ্ছা, তো এটা কিন্তু ভোক্যাবুলারি বেসড। এই বইটা পড়লে তোমার ইংলিশের বেসিক্স যেমন ভালো হবে, তেমনি তোমার কিন্তু ভোক্যাবও, মানে ইংলিশ ওয়ার্ড মিনিংও তুমি অনেক শিখতে পারবে। আর এর পাশাপাশি তুমি যদি মনে করো যে না, আমি যেহেতু ভোক্যাবুলারি শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি যদি মনে করো যে আমি আরও একটা বই পড়তে চাই বা কিনতে চাই, তো তুমি সেটা করতে পারো। সেটা হলো তুমি যেটা করবে যে এফএমস নেসেসারি ভোক্যাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন, এই বইটা, অর্থাৎ ভোক্যাবুলারির কালেকশনের জন্য আমি মনে করি যে বাংলাদেশে না, পৃথিবীতে এরকম একটা বই নাই ভোক্যাবুলারি কালেকশনের জন্য। একদম এই বইয়ে 5,000 ওয়ার্ড দেওয়া আছে। মূলত মেইন প্রয়োজনীয় হচ্ছে প্রায় 2500 থেকে 3,000 ওয়ার্ড দেওয়া আছে। তো এই প্রত্যেকটা ওয়ার্ড, এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড তোমার বাস্তব জীবনে, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, হ্যাঁ, তারপরে ইংলিশ পড়ে বোঝা, শুনে বোঝা, হ্যাঁ, চাকরির পরীক্ষা, যে কোনো জায়গায় এই বইয়ের ওয়ার্ডসগুলো হচ্ছে একদম বেসিক ওয়ার্ডস, মানে যেগুলো না জানলে চলবেই না। কোনো একটা অপ্রয়োজনীয় শব্দ এই বইয়ে দেওয়া নাই। তো এই জন্য তোমরা কিন্তু অনেকে ডিকশনারি কেনো, আসলে এই যে ডিকশনারি কিনে, পুরো বাঙালি জাতি ডিকশনারি কিনে, তো সেই ডিকশনারিটা কিন্তু ফেলে রাখে, সে জীবনেও কখনো ওই ডিকশনারি পড়ে না। আর ডিকশনারি কি আসলে পড়ার জিনিস? হাজার হাজার লাখ লাখ ওয়ার্ডস রয়েছে, মিলিয়নস অফ ওয়ার্ডস রয়েছে ডিকশনারিতে। তো এটা তুমি কিভাবে পড়বে আমাকে একটু বলো। এটা তো পড়ার জিনিস না। তুমি যেটা করবে, তুমি হচ্ছে এই বইটা কিনবে ভোক্যাবের জন্য, ভোক্যাব কালেকশনের জন্য। এখানে আমার যতদূর মনে পড়ে এখন সম্ভবত 780টা ভার্ব দেওয়া আছে, হ্যাঁ, 300-400 নাউন দেওয়া আছে, মানে এরকম পার্টস অফ স্পিচ, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা আছে। শুধু তাই না, এই বইটিতে কিন্তু একদম ব্রিটিশ আমেরিকান স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন দেওয়া আছে এবং বাংলায় সেটা, ঠিক আছে। যদিও বাংলা দেখে উচ্চারণ শেখা খুবই কঠিন, তারপরও এর চাইতে ভালো বই, ইভেন বাংলা একাডেমির যে বই রয়েছে ডিকশনারি, এগুলো খুবই, আমি মনে করি যে এগুলো বাজে সিদ্ধান্ত ডিকশনারি কেনা। একটা ডিকশনারি তুমি রাখতে পারো, সেটা হলো তোমার যে একটা অপ্রয়োজনীয় ওয়ার্ড, একটা অজানা শব্দ পেলে সেটার অর্থ জানার জন্য তুমি একটা ডিকশনারি কিনে রাখতেই পারো। কিন্তু ইংলিশ ভোক্যাবের কালেকশনের জন্য, শেখার জন্য এর চাইতে ভালো বই নাই। তো উনিও কিন্তু বাংলাদেশের অন্যতম একজন ইংলিশ গুরু, একদম রিকগনাইজড ইংলিশ গুরু, জনাব মোহাম্মদ ফিরোজ মুকুল স্যার। তো এই দুজনেই কিন্তু আমার শিক্ষক ছিলেন। আমি ওনাদের বই পড়ে শিখেছি, ওনাদের আমি ক্লাসও করেছি, সরাসরি ক্লাসও করেছি ঢাকায়। তো যাই হোক, তোমরা যেটা করবে যে যদি মনে করো আমি একটা বই কিনে ইংলিশ শেখা শুরু করতে চাই, তবে তুমি সেটা সাইফুরস পাসপোর্ট টু গ্রামার। আর যদি তুমি ভোক্যাবুলারির কালেকশনের একটা ভালো বই চাও, তবে এফএমস নেসেসারি ভোক্যাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন, এই দুইটা বই দিয়ে তুমি শুরু করতে পারো। আর এই দুইটা বইয়ের কিন্তু খুব বেশি দাম হবে না। আমার যেটা মনে হয় যে পাসপোর্ট টু গ্রামার, এটা মনে হয় যে 350 থেকে 400 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। আর এফএমস যে নেসেসারি ভোক্যাবুলারি, এটা তুমি রকমারিতে পাবে, সম্ভবত 120 থেকে 30 টাকা নেবে। আমি মনে করি যে এই বইটার যদি, এফএমসের যে ভোক্যাবুলারি বই, এটার দাম যদি 5,000 টাকাও হইতো, আমি তাও কিনতাম। এটা এত আমার জীবনের মানে বেস্ট বুক ফর ভোক্যাবুলারি কালেকশন। তো এই দুইটা বাদে, এই দুজনই বাংলাদেশের একদম ইংলিশ গুরু, সাইফুর রহমান খান এবং ফিরোজ মুকুল স্যার, এই দুজনের এই দুইটা বই দিয়ে তুমি তোমার ইংলিশ শেখার জার্নি শুরু করতে পারো। এর বাইরে কোনো কথা নাই, তুমি এটা দিয়েই শুরু করবা। যদি এই দুইটা বই শেষ করতে পারো, দেন জীবনে বাকি পরিকল্পনা শুরু করবে। আর যদি না পারো, তাহলে বুঝবে যে না, তোমার দ্বারা ইংলিশ শেখা সম্ভব হবে না, তুমি একজন অলস স্টুডেন্ট, তুমি আসলে পারবে না। তুমি এই দুইটা আগে শেষ করো, ঠিক আছে। তার মানে তুমি 500 টাকার মধ্যেই কিন্তু এই দুইটা বই পেয়ে যাচ্ছ। তো এইবার আসো, অনেকেই আছে যে যারা বই পড়তে পছন্দ করে না, আমি যতই বোঝাই সে বই পড়বে না। সে কি করবে, ফেসবুক, ইউটিউবে ঘাটাঘাটি করে ইংলিশ শেখার চেষ্টা করবে। এক্ষেত্রে আমি যেটা বলি যে তুমি যদি টার্গেট নিয়েই থাকো যে হ্যাঁ আমি ইউটিউবে ফ্রি ক্লাস দেখবো, ভিডিও দেখে দেখে ইংলিশ শিখবো,
সেই ক্ষেত্রে তুমি সেটাও করতে পারো, সেটা অনেক কঠিন, কারণ এখানে প্রচুর পরিমাণে তুমি ডিস্ট্র্যাক্টেড হবে। অর্থাৎ তুমি হয়তো বা ইউটিউবে একটা ক্লাস দেখতে গেছো, কিন্তু দেখলা যে ওখানে পরিমণির একটা গোপন ভিডিও ফাঁস হয়ে গেছে, তুমি সেটা দেখায় ব্যস্ত হয়ে গেলা। বা তুমি ইউটিউবে ঢোকার সাথে সাথে তোমার কাছে একদম এমন কিছু শর্টস চলে আসলো, হ্যাঁ, যে আসলে তুমি চোখ যে নোরা ফাতেহি বা এমন একজন ডান্স চলে আসলো, তুমি গেছো ইংলিশে ক্লাস করতে, কিন্তু তুমি কি করলে ওগুলো দেখা শুরু করে দিলে। এখন অনেকে ভাববে যে আমি মনে হয় যে বানিয়ে কথাগুলো বলছি, আসলে না, তুমি নিজেকে প্রশ্ন করো এরকম হয় কি না। তুমি ইউটিউবে একটা ভালো কিছু দেখতে চাও যে একটা ক্লাস করি বা এটা করি, দেখবে যে বাবা ক্লাস তোমার হচ্ছে না, কিন্তু তুমি পুরো রাজ্য ঘুরে আসতেছো, হ্যাঁ, স্ক্রল করতে করতে, মানে রিলে স্ক্রল করতে করতে, মানে না জানি নিচে কি আছে তোমার জন্য, হ্যাঁ, অধীর আগ্রহে তুমি মাইলের পর মাইল স্ক্রল করে ফেলেছো। তো এটা কিন্তু হয়। তো এই জন্য আমি ইউটিউব কখনোই সাজেস্ট করি না, যদিও আমি ইউটিউবে ইদানিং ভিডিও দিচ্ছি, তবে আমি জীবনে কখনো এটা প্রাথমিকভাবে আমি পছন্দ করিনি যে তুমি ইউটিউবে ফেসবুকে গিয়ে হুদাই এই ভিডিওগুলো দেখে ক্লাস করবে বা শিখবে। এটা আসলে হয় না, এটা খুব কঠিন। তারপরেও যদি তুমি অনেক সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো যে না আমি ইউটিউবে শিখতে পারি, আমি ডিস্ট্র্যাক্টেড হব না, সেক্ষেত্রে ভিন্ন কথা। তো তারপরে তাহলে তুমি যদি চিন্তা করো যে আমি ইউটিউব দেখেই শিখবো, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে তোমাকে এমন একটি চ্যানেল বাছাই করতে হবে যারা একদম জিরো থেকে ইংলিশ শেখার জন্য সিরিয়াল, হ্যাঁ, যে ক্লাস 1, 2, 3 এরকম 4, মানে এক সিরিয়ালে পুরো কোর্সটা যারা আপলোড করে রেখেছে। তো এটা ইউটিউবে পাওয়া কিন্তু খুবই কঠিন। আমি নিজে তো দেখেছি বিভিন্ন স্কিল শেখার জন্য যে যারা বড় বড় টিচার, হ্যাঁ, সো কল্ড, মানে কি বলবো, বিগ নেম ইন ইংলিশ টিচিং, এরা অক্সফোর্ড হার্ভার্ড গ্র্যাজুয়েট যারা, তো দেখবা এরা কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে, কিন্তু পুরো লাইফে এদের এরকম এক্সাম্পলস নাই যে এদের কোর্স করে বা বই পড়ে একজন ইংলিশে কথা বলতে শিখেছে। আমি নাম বলছি না, আমি অনেককে চিনি যে তার বই দিয়ে সে শত কোটি টাকা ইনকাম করে ফেলেছে। ওই বইটা আমি কিনেছি, আমার কাছে মনে হয়েছে একদম রাবিশ, বাজে, কেউ ওটা দিয়ে কিচ্ছু শিখতে পারবে না। ঠিক আছে, তুমি জাস্ট কিছু ইংরেজি বাক্য মুখস্থ করতে পারবে, এইভাবে কি আসলে ইংলিশ শেখা যায়? না। তো এই জন্য যাই হোক, তুমি যেটা করবে যে তুমি এমন একটা চ্যানেল ফলো করবে যেখানে যেই টিচার একদম সিরিয়ালি নিঃস্বার্থভাবে সে পুরো কোর্সটা আপলোড করেছে, ক্লাস 1, 2, 3, 4 থেকে এটা করেছে, এরকম যদি পাও তাহলে ওই চ্যানেলটা দেখে ধারাবাহিকভাবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ধরো যে তুমি ক্লাস করতে বসবে, এবং ওই সময়ে একদিনে তুমি 10টা ভিডিও দেখলে, এরপরে আবার কোনো তোমার খবর নাই এক সপ্তাহ, এরকম না। তুমি হলো একটা দুইটা করে করে সিরিয়ালি, যে আমি প্রতিদিন একটা করে ক্লাস দেখবো বা একটা করে লেসন শিখবো, এরকম করে করে পুরো কোর্স যদি কোথাও তুমি পাও, তবে তুমি সেটা ইউটিউব দেখেও বা ফেসবুক দেখেও কিন্তু তুমি শিখতে পারো। তবে আমার পছন্দ হচ্ছে একদম তুমি বই পড়া শুরু করো। এবার আসে, এখন অনেক স্টুডেন্টস আছে, এরা হচ্ছে কি যে স্পুন ফিড করাতে হয় এদের, অর্থাৎ স্পুন ফিডিং বোঝো তো, বাচ্চাদের যেমন চামচ দিয়ে তুলে তুলে, হ্যাঁ, খাওয়াইতে হয়, হ্যাঁ, একটা বাচ্চা কী করে লাগে, তাকে চামচ দিয়ে তুলে খাওয়ানো লাগে, এরকম আছে না? তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সে বই পড়তে পারবে না, তার বই পড়লে মাথা ঘুরে বা ভালো লাগে না, চেয়ার টেবিলে বসবে না। এরপর হচ্ছে সে ইউটিউব দেখেও সে শিখতে পারবে না, সে খালি যে বিভিন্ন গোপন ভিডিও দেখবে, সে রিলস দেখবে, মাইলের পর মাইল স্ক্রল করবে, হ্যাঁ, না জানি কি আছে তার জন্য নিচে, সে এটা করবে। তো সে কি করবে, সে চিন্তা করবে যে হ্যাঁ আমি কোর্সে ভর্তি হব। এইটা আমি মনে করি যে দ্য ওয়ার্স্ট অপশন টু স্টার্ট লার্নিং সামথিং। এটা হলো একদম বাজে অপশন। তো তুমি কোর্সে কী করতে পারো, ভর্তি হতে পারো। যদি তুমি আসলে আগেরগুলো হতে, মানে আমি তোমাকে বোঝাতে নাই পারি, সেক্ষেত্রে তুমি তোমার ভালো লাগে এমন যে কোনো একজন শিক্ষকের যে তোমাকে একদম বেসিক থেকে শেখায়, তুমি তার কোর্সে কী করতে পারো, এনরোলড হয়ে তার গাইডলাইনে থেকে ক্লাস করা শুরু করতে পারো। তবে আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যে এই টাইপের জিনিস যদি কারো কোর্সে থাকে, তাইলে যেহেতু তুমি কোর্স করবেই, এই পর্যন্ত যেহেতু এসেছো যে না আমি কোর্স করে শিখতে চাই, তাহলে তুমি যেটা করবে যে এমন কারো কোর্সে ভর্তি হবে যে তোমাকে একদম জিরো লেভেল থেকে শেখাবে, একদম জিরো, ঠিক আছে, যে শূন্য থেকে শেখাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু জিরো লেভেল না, যার সাথে তুমি পার্সোনালি কমিউনিকেট করতে পারবে। দেখা গেল কি যে পার্সোনাল কমিউনিকেশন নাই, দেখা গেলো যে তুমি কোর্সে ভর্তি হয়েছো, টিচার তোমাকে চিনেই না, কারণ কোর্সে স্টুডেন্টস, অনলাইন ব্যাচে শত শত স্টুডেন্টস, টিচার তোমাকে চিনেই না, এরকম হচ্ছে। এরকম না, তুমি টিচারকে যদি পার্সোনালি তুমি গাইড নিতে পারো, তাহলে তুমি তার কোর্সে ভর্তি হয়ে যাও। না হলে তুমি হয়েও না, তুমি অফলাইনে ছোটো ছোটো ব্যাচগুলোয় ভর্তি হতে পারো, অনলাইনে হয় না। আর আরেকটা বিষয় তুমি মাথায় রাখবে যে অনলাইনে যদি তুমি কোর্স করো, অবশ্যই মাথায় রাখবে যে সে তোমাকে লাইফ টাইম স্টুডেন্টশিপ দিবে কি না, অর্থাৎ রেকর্ড ক্লাস না। এমন ব্যাচে ভর্তি হবে যে তোমাকে লাইভই যতদিন না শিখবে
ততদিন তোমাকে পড়াবে। তো এই বিষয়গুলো যার মধ্যে আছে এরকম একটা কোর্সে তুমি চাইলে ভর্তি হতে পারো। এটা হচ্ছে একদম লাস্ট অপশন তোমার। আর আমার নিজেরও কিন্তু কোর্স রয়েছে। এই যে এখন এটা দেখে অনেকে বলবে এই তো ভাই এবার আসছে কোর্স বিক্রি করতে। না ভাই, আমি এমনিতে অফলাইনে আমি 14 বছর ধরে কোর্স করাই। আমি হচ্ছে এটা আমার মেইন পেশা না, ঠিক আছে। আমি মূলত ইংলিশ শিখাই, আমি সাংবাদিকতা এবং লেখালেখির সাথে যুক্ত আছি। পাশাপাশি আমি কিন্তু আইন নিয়েও কাজ করি একজন লিগ্যাল কনসালট্যান্ট হিসেবে, যেহেতু আমি একজন ল গ্র্যাজুয়েট। তো এই জন্য আমার এটা আমার মেইন সোর্স অফ ইনকাম না, বা এটা করে আমাকে খেতে হবে এরকম না। তুমি বাংলাদেশের যে কারো কোর্সে ভর্তি হও তোমার ভালো লাগে, বাট তোমার যদি মনে হয় যে না আমার ক্লাসগুলো তোমার ভালো লাগে, সেই ক্ষেত্রে তোমার জন্য আমার একটা বেস্ট ডিল আছে। সেটা হলো তুমি একটু খেয়াল করো ভালো করে, যে আমার কোর্সটা হলো যে একদম শূন্য থেকে ইংরেজির বেসিক মজবুত করতে এবং অনর্গল ইংরেজি বলা শিখতে। অর্থাৎ তুমি যদি বেসিক প্লাস স্পোকেন এই দুটা জিনিস একসাথে শিখতে চাও, যে আমি বেসিক থেকে শুরু করব এবং স্পোকেনে গিয়ে শেষ করব, এই দুইটা জিনিস একসাথে শিখতে চাও, তাদের জন্য আমার কোর্স। আসলে কোর্স বললে ভুল হবে, এখানে দুইটা কোর্স দিয়ে আমি মূলত এটা একটা লার্নিং জার্নি বানিয়েছি। এটা আসলে একটা কোর্স না, হ্যাঁ, একটা ট্র্যাডিশনাল কোর্স যেভাবে কাজ করে, যে তুমি ভর্তি হইলা, তোমার 2-3 মাস পরে একদম কিক দিয়ে বের করে দিল যে হ্যাঁ তোমার কোর্স শেষ, ক্লাস শেষ, দেন তুমি চলে যাও, এরকম না। এটা কোর্সের মধ্যে, এটা হচ্ছে একটা মানে দিস ইজ এ জার্নি, ঠিক আছে, দিস ইজ নট এ ডেস্টিনেশন। কারণ হচ্ছে লার্নিং ইংলিশ, আই থিঙ্ক ইটস আ জার্নি, নট আ ডেস্টিনেশন। কারণ যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে একটা জার্নির মতো, যে ওয়ান্স ইউ স্টার্ট দ্য জার্নি অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, ইট উইল নেভার কাম টু অ্যান এন্ড। এটা কখনোই কী হবে না, শেষ হবে না। তো আমার কোর্সটা হলো একটা জার্নির মতো, যে দুইটা কোর্স দিয়ে আমি এই জার্নিটা বানিয়েছি। এবং এই কোর্সটা এটার কিন্তু এটা অফলাইনে আগে আমি এই দুইটা কোর্স করাইতাম। একটা হলো বেসিকটা 5,500 এবং 7,500 টাকা করাইতাম হচ্ছে স্পোকেন। তো এইটা একদম 13,000 টাকার দুইটা কোর্স। এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে দুইটা কোর্স আমি একসাথে করার সুযোগ দিচ্ছি। সেটা হচ্ছে মাত্র 1,350 টাকা। 1,350 টাকা দিয়ে পুরো দুইটা কোর্স আমি করাচ্ছি একদম লাইফ টাইম স্টুডেন্টশিপ দিয়ে, অর্থাৎ ট্র্যাডিশনাল কোর্সের মতো করে না, এটা হচ্ছে একটা জার্নির মতো করে আমি সাজিয়েছি। তো সেটা কীরকম জার্নি তোমাকে আমি আরেকটু বিস্তারিত দেখাই, তাহলে বুঝবে যে এই কোর্সে আসলে কী কী আমি দিচ্ছি বা থাকছে। দেখো, প্রথমে কোর্সে যেটা দিচ্ছি যে 66টা লাইভ ক্লাস হবে এখানে, 66 লাইভ ক্লাসেস, এগুলো হবে গুগল মিটে। এবং এখানে বেসিক থাকবে 30টা, অর্থাৎ 30টার আগে বেসিক ক্লাস করে তোমার, তো ধরো তুমি ইংলিশে একদম কিচ্ছু পারো না, তুমি একদম জিরো লেভেল, সেখান থেকে তোমাকে আমি এই 30টা বেসিক ক্লাস দিয়ে তোমাকে আমি ইংলিশ শেখানো শুরু করব। বেসিকটা আগে ডেভেলপ করব। এবং স্পোকেনের জন্য 36টা ক্লাস থাকবে, সব মিলে 66টি ক্লাস, এবং 100-এরও বেশি রেকর্ড ক্লাস থাকবে আমার। এরকম না যে যেই ক্লাসগুলো আমি লাইভ নিলাম ওগুলারই রেকর্ড, ওগুলো বাদেই তোমার জন্য প্রচুর রেকর্ড ক্লাসের ব্যবস্থা থাকবে, যাতে করে কোনো লেসন, কোনো গাইডলাইন তোমার যেন বাদ না থাকে। এবং এই ক্লাসগুলোর টোটাল আমার যে সিলেবাসটা রয়েছে সেটা হলো প্রায় 24টা লেকচার শিটের একটা সিলেবাস, পিডিএফ শিট আকারে এগুলো তোমাদেরকে আমি সরবরাহ করব। আর পাশাপাশি 30টার উপরও প্র্যাকটিস শিটও রয়েছে। এবং সব মিলে পুরো কোর্সে আমরা একজনকে একদম 12টা মৌখিক পরীক্ষা নেব, মৌখিক পরীক্ষা, যে সে কীভাবে তার ইংলিশ স্পিকিং বা বেসিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। আর আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে তো তুমি আনলিমিটেড গ্রুপ প্র্যাকটিসের সুবিধা পাচ্ছই। এবং ফাইনালি তোমার জন্য আরও রয়েছে 1-to-1 সেশন, যেটা তোমাকে বাংলাদেশে কেউ দিবে না। যে আমার কোর্সে এনরোলড শুধুমাত্র নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে তুমি এনরোল করে এত কিছু পাচ্ছ, এরপরেও যদি মনে হয় যে না আমার 1-to-1 সেশন দরকার, তুমি আমার কাছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি চাইলে কী করতে পারবে, তোমাকে আমি অনলাইনে 1-to-1 তোমাকে আমি 1 ঘন্টার একটা সেশন আমি দিব প্রয়োজন অনুযায়ী। তোমার যদি দেখো যে না আমি ব্যাচে কোনোভাবেই শিখতে পারছি না, তোমাকে আমি 1-to-1 সেশন দিব, যে হ্যাঁ এই লেসনটা তুমি বুঝো নাই, আমি তোমাকে বুঝিয়ে দিব। আর ফাইনালি যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার এখানে থাকছে যে কোর্স রিপিট অপশন। অর্থাৎ তুমি যদি ধরো কোনো কারণে কোর্সে ভর্তি হলে, হ্যাঁ 5 দিন 10 দিন ক্লাস করলে, এরপরে কোনো কারণে ক্লাস করতে পারলে না, বা আগ্রহ হারিয়ে ফেললে, ভালো লাগলো না, বা কোর্সের ম্যাথ শেষ, হ্যাঁ নর্মালি এই যে পুরো যে সিলেবাস আমার কোর্সে এটা শেষ হতে 3 মাসের মতো সময় লাগে। তো ধরো 3 মাস শেষ, তাহলে কি তোমার সাথে আমার সম্পর্ক শেষ? না, আমি যেটা করব যে 3 মাসের কোর্স না, তোমার যদি কোনো কারণে পুরো কোর্সটা শেষ করতে না পারো, সেক্ষেত্রে তুমি কোর্স রিপিট অপশন করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না, তুমি নতুন ব্যাচের সাথে রেগুলার পড়তে পারবা। প্রতি মাসেই আমার নতুন ব্যাচ শুরু হয়, তুমি প্রতি মাসেই নতুন ব্যাচের সাথে চাইলে পড়তে পারবা। তুমি যদি 1 বছর পরেও আসো, ধরো আমি বেঁচে থাকলে তুমি কোর্স করতে পারবা। আর আমি যদি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, সেক্ষেত্রে তুমি রেকর্ড ক্লাসগুলো ইউটিউবে দেখে
বা আমাদের যে সিক্রেট ইউটিউব গ্রুপ রয়েছে, ইউটিউব লিঙ্ক রয়েছে, সেখান থেকে তুমি ক্লাসগুলো করে ফেলতে পারবা। তার মানে হচ্ছে যে আমার এই কোর্সটা হলো একজন স্টুডেন্টকে হেল্প করার জন্য। আমি একদম লাইফ টাইম, অর্থাৎ তোমার সারা জীবন আর কখনো কোনো কোর্সে টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে না। যতদিন তুমি তৃপ্তি মতো না শিখবা ততদিন তুমি এই কোর্সটা করতে পারবা। আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমার এই কোর্সে আমি কী প্রোভাইড করি। তারপরও আমি বলি যে কোর্স কখনোই একটা ভালো অপশন না। আমি চাই যে তুমি কোর্স না করে, তোমাকে যে আমি যে দুটো বই দেখালাম, তুমি এই বই দুটো দিয়ে শুরু করো, ঠিক আছে? তারপর যদি না পারো তুমি দেখো, আমি বই না হইলে আসলে তুমি যদি বই পড়ার আগ্রহ না থাকে, প্র্যাকটিস করার আগ্রহ না থাকে, তোমাকে শেখানো কঠিন। কারণ আমারও কিন্তু বই রয়েছে, লেকচার শিট রয়েছে, তো এগুলো দিয়ে কিন্তু তোমাকে প্র্যাকটিস করেই শিখতে হবে। তুমি যদি মনে করো যে আই উইল গেট মাই সেলফ এনরোলড ইনটু আ পার্টিকুলার কোর্স, একটা কোর্সে আমি এনরোলড হব, অ্যান্ড দ্যাট পার্টিকুলার টিচার হ্যাজ আ ম্যাজিক স্টিক অ্যান্ড হি উইল জাস্ট টাচ আস অ্যান্ড উইল স্টার্ট স্পিকিং, নো, মানে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। এরকম ম্যাজিক স্টিক পৃথিবীর কারো কাছে নাই যে তোমাকে একদম কোর্সে ভর্তি হলে আর শিখিয়ে দিল। তোমাকে প্র্যাকটিস করে করে, লেগে থেকে, পরিশ্রম করে করে শিখতে হবে। তো সেই মানসিকতা যদি থাকে তাহলে তুমি অবশ্যই বই পড়ে তুমি ইংলিশ শেখা শুরু করবে। সেটা যদি না পারো তাহলে তুমি ইউটিউবে ফ্রি কোর্স বা ক্লাস, অথবা তুমি চাইলে পেইড ব্যাচেও যুক্ত হতে পারো, এবং যে কারো কোর্সে তুমি যুক্ত হতে পারো। তবে অবশ্যই আমি যে বিষয়গুলো বললাম, যে তোমাকে কেউ বেসিক থেকে শেখাবে কিনা, 1-to-1 সেশনের ব্যবস্থা আছে কিনা, এরপরে লাইফ টাইম স্টুডেন্টশিপ দিচ্ছে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তুমি শুরু করতে পারো। অথবা টিচারের পার্সোনাল সাপোর্ট তুমি পাবে কিনা, এগুলো মাথায় রেখে তুমি কোর্স বাছাই করতে পারো। তো আশা করি আমার কথাগুলো তোমার অনেক কাজে লাগবে যদি তুমি বিষয়গুলো সিরিয়াসলি নাও এবং এগুলো মেনে চলতে পারো। আর তারপরেও তুমি যদি আরও তোমার গাইডেন্সের প্রয়োজন হয়, তুমি অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে, আমার ইউটিউবের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে এবং আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, এবং হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারো, অথবা আমার সাথে মেসেঞ্জারে বা ফেসবুকে অ্যাড হতে পারো। ফেসবুকে আমার আইডি হচ্ছে লার্নার জাহির, এই নামে আমার আইডিটি রয়েছে। তুমি এখানে আমার সাথে যুক্ত হতে পারো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি কষ্ট করে পুরো ভিডিওটি তুমি দেখেছো। আর পুরো বেসিক ক্লাসটি নিয়ে তোমার সাথে ছিলাম আমি, জুবায়ের জহির। আমি আসলে ইংরেজি ভাষার একজন প্রশিক্ষক। দীর্ঘ 13 থেকে 14 বছর ধরে আমি স্পোকেন, রাইটিং, আইএলস এই কোর্সগুলো করিয়ে থাকি। আমার নিজস্ব পদ্ধতিতে আমি এই কোর্সগুলো করাই বা ইংরেজি শেখাই। এটার পাশাপাশি আমি লেখালেখি ও সাংবাদিকতার সাথেও যুক্ত রয়েছি। বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে আমি সহ সম্পাদক হিসেবে আছি। আর পাশাপাশি যেহেতু আমি একজন ল গ্র্যাজুয়েট, আমি একজন আইনি পরামর্শক হিসেবেও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে। তো তুমি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি ইংলিশ শেখার নতুন নতুন ভিডিও, গাইডলাইন বা টিপস, ট্রিক্স যাই তোমার প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি তোমার সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবে, সুস্থ থাকবে।